শিক্ষা খাতে রাজনৈতিক হস্তক্ষেপ, দুর্বল জবাবদিহিতা এবং ঘন ঘন নীতি ও পাঠ্যক্রম পরিবর্তনের ফলে দেশের শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞদের অনেকে বলছেন শিক্ষা ব্যবস্থা এখন এক গভীর সংকট এবং অব্যবস্থাপনার মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের মতে বাংলাদেশে নতুন করে আরেকটি শিক্ষা আন্দোলনের প্রয়োজন দেখা দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনেও শিক্ষাক্ষেত্রের দুরবস্থার বিষয়টি উঠে এসেছে বহুবার, যার সবশেষ উদাহরণ শিক্ষার্থীদের শিখন ঘাটতি নিয়ে ইউনিসেফের সাম্প্রতিক গবেষণা, যেখানে বলা হয়েছে ষষ্ঠ শ্রেণীতে ওঠা অধিকাংশ শিক্ষার্থী পঞ্চম শ্রেণীর মৌলিক দক্ষতাও অর্জন করতে পারেনি। আরও ভয়াবহ তথ্য হলো প্রায় অর্ধেক শিক্ষার্থী নিজেদের শ্রেণী অনুযায়ী পাঠই পড়তে পারেন না। এবার আসা যাক দেশের বিশ্ববিদ্যালয়ের দিকে। যুক্তরাজ্য ভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কিউএস গ্লোবাল র্যাঙ্কিং 2026 অনুযায়ী এশিয়ার সেরা 100 বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের নাম নেই। এর বাইরে ন্যূনতম দক্ষতা সম্পন্ন শিক্ষকের হার নিয়েও কোনো সুখবর নেই। ইউনেস্কো প্রকাশিত বিশ্ব শিক্ষা পরিসংখ্যানের তথ্য মতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ন্যূনতম দক্ষতা সম্পন্ন শিক্ষকের হারে প্রতিবেশী ভারত ও পাকিস্তান এগিয়ে থাকলেও বাংলাদেশের অবস্থান সবার পেছনে। এসব নিয়ে হতাশা প্রকাশ করে গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অতীতে মেধার পরিবর্তে রাজনীতিকীকরণকে প্রাধান্য দেওয়ায় একাডেমিক পারফরমেন্সে এই ঘাটতি তৈরি হয়েছে। এর থেকে পরিত্রাণে সরকার প্রধান প্রাথমিক থেকে শুরু করে উচ্চতর পর্যন্ত শিক্ষাক্রম ঢেলে সাজানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তবে শিক্ষাবিদরা বলছেন শিক্ষা খাত নিয়ে বর্তমানে যেসব প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তাতে নতুনত্ব কম এবং সেখানে অনেক মৌলিক বিষয় উপেক্ষিত। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করতে কোথায় কেমন জোর দেওয়া দরকার, এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বিএনপির সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, আছেন ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর এম কায়কোবাদ এবং আছেন ব্র্যাক ইউনিভার্সিটির এমিরিটাস অধ্যাপক ডক্টর মঞ্জুর আহমদ। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। ডক্টর মঞ্জুর আহমদ, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যখন যেই সরকার আসেন তারা বলেন যে তারা সর্বোচ্চটা দিয়ে শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন করবেন, কিন্তু এই কথাটুকু সবসময় আমরা দেখি বেশিরভাগ সময় শুধুই কাগজ কলমে থেকে যায়। যেটি আমি শুরু করছিলাম আসলে ইউনিসেফের যেই জায়গাটিতে কথাটি বললো যে অর্ধেক শিক্ষার্থী বাংলাদেশে নিজেদের শ্রেণী অনুযায়ী পাঠই পড়তে পারেন না। এই যে ভয়াবহ একটা শিখন ঘাটতির রূপ বাংলাদেশে উঠে এসছে, মানে ভবিষ্যৎটা আসলে কি হতে যাচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার? শিক্ষার সংকটের কথা বলা হচ্ছে এখন, সেটা তো ব্যাপারটা নতুন নয়। আমরা অনেক দিন থেকে যারা শিক্ষায় কাজ করি আমরা বলে আসছি, এবং এক কথায় বলা যেতে পারে যে বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই শিক্ষা নিয়ে নানান কথাবার্তা হচ্ছে, নানা কমিশন ইত্যাদি হয়েছে, কিন্তু শিক্ষার উন্নয়নের জন্যে মান এবং সমতা রক্ষা করে উন্নয়ন করার জন্যে যা যা করা দরকার সেটা ঠিক হয়ে ওঠেনি। কিছুটা সংখ্যাগত বিকাশটা ঘটেছে, কিন্তু মান এবং বৈষম্যহীনতা সেটা নিয়ে অনেক সমস্যা সবসময়ই ছিল, এখনও আছে। তো এখন আবার নতুন সরকার এসছে, তাই আবার নতুন করে এসব সমস্যা এবং সংকটের কথা বলা হচ্ছে। তো আমি বলবো যে একটা আশার কথা, যে আমরা মনে হচ্ছে এই প্রথম আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী এবং শিক্ষায় যারা মন্ত্রী প্রতিমন্ত্রী আছেন, শিক্ষা উপদেষ্টা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সকলেই শিক্ষা নিয়ে বিশেষভাবে নানান কথা বলছেন এবং এটাকে অগ্রাধিকার দেওয়ার কথাও তারা বলছেন। তো সেটা নিশ্চয়ই সেটা দেওয়া প্রয়োজন এবং এই কথাগুলো বলছেন, সেটা আমরা সাধুবাদ জানাই। এবং হয়তো বলা যেতে পারে যে অন্য সময়ে যা দেখেছি তার চেয়ে হয়তো আরেকটু বেশি গুরুত্ব দিয়ে কথাগুলো তারা হয়তো বলছেন, সেটা আমরা অন্তত আশা করছি। তা এখন কথা হলো যে এই যে ঘোষণা বা প্রতিশ্রুতি বা অঙ্গীকার এগুলো দেওয়া হচ্ছে, এগুলো কাজে কিভাবে পরিণত করা যাবে সেটাই বড় সমস্যা। শিক্ষা অত্যন্ত ব্যাপক জটিল একটা ক্ষেত্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে নিশ্চয়ই ভবিষ্যতের কথা চিন্তা করলে, ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করলে, দেশের উন্নতির কথা চিন্তা করলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক অর্থনৈতিক নানান কিছু সমস্যা আছে, বলবো যে দীর্ঘ মেয়াদি চিন্তা উন্নয়নের কথা বললে শিক্ষাটা আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সেখানে আমরা পরিবর্তন চাই, সংস্কার চাই। তো যে বলা হচ্ছে অধিকাংশ শিক্ষার্থী হয়তো পঞ্চম শ্রেণী পাশ করেও তারা মৌলিক দক্ষতা অর্জন করে না, মাধ্যমিক শিক্ষা থেকেও সেই দক্ষতা অর্জিত হয় না, এগুলো আগের থেকেই ধারাবাহিকভাবে চলে আসছে, এখনও আছে। তো এই কথাগুলো আবার নতুন করে
স্বীকৃতি দেওয়া হচ্ছে এখন কি করা হবে। আমরা কিছু কিছু প্রতিশ্রুতি, কিছু পদক্ষেপের কথা শুনছি সরকারের। তো এখানে একটা জিনিস যেটা আমরা শিক্ষাবিদ হিসাবে যে কথাটা আমরা বলি এবং এখনও বলবো, একটা সামগ্রিক সমন্বিত এবং সুসংলগ্ন একটা লক্ষ্য এবং কৌশল নিয়ে, পরিকল্পনা নিয়ে এগোনো দরকার। নানান রকম সমস্যা তো আমরা চিহ্নিত করতে পারি এবং সেগুলো নিয়ে নানান রকম বিচ্ছিন্নভাবে এবং আংশিক একটা খণ্ডিত বিভিন্ন পদক্ষেপ নিলে সে সমস্যা আরও বেড়ে যায়। সেগুলো আমরা আগে দেখে এসেছি, এরকম নানান কিছু এইসব কথাবার্তা আগে হয়েছে এবং নানান খণ্ডিত পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলোর থেকে ফল পাইনি। তো এখন আমরা আশা করব যে একটা সমন্বিত সামগ্রিক একটা কৌশল নিয়ে এবং অগ্রাধিকার ঠিক করে আমরা এগোবো এবং যাতে সফল হতে পারি, কার্যকর পদক্ষেপ নিতে পারি, সেদিকে বিশেষভাবে এই যে আপনি নজর দেওয়া কার্যকর দরকার। পদক্ষেপের কথা বলছেন কিংবা সমন্বিত যে পদক্ষেপটির কথা বলছেন, আমি যদি এই জায়গাটিতে অধ্যাপক ডক্টর এম কায়কোবাদ আপনার কাছে আসি, আমি শুরুতে একটি কথা বলছিলাম, যখন যেই সরকার আসে তারা সব সময় তাদের নিজেদের প্রতিশ্রুতিতে শিক্ষা নিয়ে এক ধরনের প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করে। এবারে নির্বাচনের ইশতেহারের দিকেও যদি আমি তাকাই, সব রাজনৈতিক দল ইশতেহারে শিক্ষা নিয়ে একটা বিশেষভাবে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু সেই প্রতিশ্রুতিগুলোতে নতুনত্ব খুবই কম থাকে। বারবার শিক্ষার ক্ষেত্রে আসলে আমরা দেখেছি পাঠ্যক্রমটা পরিবর্তন করা হয়। বারবার পাঠ্যক্রমে পরিবর্তন আনলেই কি আসলে আপনি মনে করছেন যে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করা সম্ভব? আমি এখান থেকে শুরু করি যে বাংলাদেশের জন্য শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ। পৃথিবীর গড় জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 50 থেকে 55 জন। আফ্রিকার জনঘনত্ব এরকমই, ইউরোপের জনঘনত্ব একটু বেশি, 70 থেকে 73, আমেরিকাসের জনঘনত্ব 20 থেকে 23, আর এশিয়ার হলো 3 গুণ বেশি, 150 প্রতি বর্গ কিলোমিটারে। এবং সারা পৃথিবীর 60% মানুষ এশিয়াতে বাস করে। এশিয়ার 3 গুণ হলো সাউথ এশিয়া, 400 থেকে 450। বাংলাদেশ তারও 3 গুণ, 1200-1300 প্রতি বর্গ কিলোমিটারে। তাহলে আমাদের যে জনঘনত্ব, এটা বুঝতে হবে যে শহর ভিত্তিক নয়, এমন সকল দেশের মধ্যে আমাদের জনঘনত্ব হলো সবচেয়ে বেশি। এখন আপনার দেশে যদি প্রচুর লোহা থাকে, লোহার খনি, আপনার আগ্রহ হবে এখানে আপনি কিভাবে মূল্য সংযোজন করতে পারেন। যত বেশি মূল্য সংযোজন করতে পারবেন আপনার দেশ তত ধনী হবে। আমাদের ক্ষেত্রেও কিন্তু তাই, আমাদের সবচেয়ে বেশি হলো মানুষ। এই মানুষকে যদি মূল্য সংযোজন করতে পারি আমরা ধনী দেশ হয়ে যাব। যেমন সিঙ্গাপুর একসময় এটা ফিশিং ভিলেজ ছিল, জেলেদের গ্রাম। মালয়েশিয়াকে অঙ্গরাজ্য হিসেবে নিতে চায়নি, এখন তার অত্যন্ত সমৃদ্ধ দেশ। কিভাবে সম্ভব হলো? কেবলমাত্র শিক্ষার মাধ্যমে। কোরিয়া একসময় আমাদের কাতারে ছিল উন্নয়নের দৃষ্টিভঙ্গিতে, এখন কোরিয়া অনেক উপরে চলে গেছে শিক্ষার উপর ভর করে। সুতরাং শিক্ষা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে এরপরে বলতে হয় আমাদের ভূখণ্ডে 12-13টি শিক্ষা কমিশনের নীতি, রিপোর্ট এগুলো তৈরি হয়েছে, কোনোটাই বাস্তবায়নের মুখ দেখে নাই। এটা হলো দুঃখজনক বিষয়। তা আমরা যদি ঘুরে দাঁড়াতে চাই একটা জাতি হিসাবে, অবশ্যই শিক্ষাকে অনেক অনেক গুরুত্ব দিতে হবে। শিক্ষা আমরা ভালো করছি কি খারাপ করছি, ওই যে রিপোর্টটা বললো যে 100টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের একটা বিশ্ববিদ্যালয় নাই, অথচ আমরা হলো পৃথিবীর 8ম বৃহত্তম জনবহুল দেশ। পৃথিবীর প্রতি 40 জন মানুষের 1 জন বাংলাদেশে বাস করে। আমরা তো আশা করতেই পারতাম 40টা বিশ্ববিদ্যালয় একটা আমাদের হোক, হয়নি। কিন্তু আমাদের বাংলাদেশের যারা শিক্ষার্থী আছেন তারা বিদেশে গিয়ে লেখাপড়া করছেন, দেশের টাকা সেখানে শিক্ষা নিয়ে সেই দেশে গিয়ে আসলে তারা সেবাও প্রদান করছে এবং তারা ভালোও করছে সেখানে। তা আমাদের এই লক্ষ্যটা থাকতে হবে যে আমরা শিক্ষা উৎকর্ষ আনতে চাই, আমরা শিক্ষা বিশ্বমানের শিক্ষা করতে চাই। আমরা জানি যে আমাদের বিশ্বমানের শিক্ষা, জ্ঞান, দক্ষতা যদি আমাদের না থাকে, আমাদের দেশের বড় বড় কাজ বিদেশিরা করবে। আমরা যেমন বহির্বিশ্বে, মধ্যপ্রাচ্যে আমরা যে কাজগুলো করি, বাংলাদেশেও প্রায় একই রকম কাজ আমাদের করতে হতে পারে যদি আমরা
রিপোর্টটার কথা আপনিও বললেন, সেইখানে আসলে যে ভয়াবহতাটা দিয়ে আমি শুরু করেছিলাম আজকে প্রশ্ন, সেই ভয়াবহতা অনুযায়ী কি এই বিশ্বের সাথে তাল মিলিয়ে যে এগিয়ে যাওয়ার কথা আপনি বলছেন সেটি কি এখন সম্ভব? মানে একজন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তিনি যখন ষষ্ঠ শ্রেণীতে ওঠেন তিনি তার নিজের পঞ্চম শ্রেণীর শিক্ষার পাঠ্যক্রমটাই পুরোপুরি বুঝতে পারেন না। এখন আমাদের স্বপ্ন দেখতে হবে, সব কিছুর পরেও স্বপ্ন দেখতে হবে। তো এখন আমরা যে আগে যে মাপকাঠিগুলো ছিল সেই মাপকাঠিগুলো কিন্তু নেই। আমরা এখন বলছি না আমাদের দেশের কোন স্কুলটা ভালো, কোন কলেজটা ভালো, কোন বিশ্ববিদ্যালয় ভালো। অন্যান্য দেশে কিন্তু এই র্যাঙ্কিংগুলো হচ্ছে দেশের ভিতরে, ফার্স্ট কে, সেকেন্ড কে, থার্ড কে। আমাকে যদি আপনি কোনোভাবেই আমাকে যদি মূল্যায়ন না করেন তাহলে তো আমি ক্লাব হয়ে যাব, আমি তো স্পেড থাকবো না। মূল্যায়ন করতে হবে, সেই মূল্যায়নের মাপকাঠিতে সবাই উপর দিকে যেতে চাইবে। আমেরিকাতে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে নানা কাউন্টে তারা র্যাঙ্ক করে, প্রতিনিয়ত তাদের মধ্যে একটা প্রতিযোগিতা হচ্ছে। প্রতিযোগিতা ছাড়া উৎকর্ষ অর্জন করা সম্ভব না। আমাদের দেশে বিশেষ করে শিক্ষায় এই প্রতিযোগিতার নিদারুণ অভাব। নিশ্চয়ই। অধ্যক্ষ সেলিম ভাইয়া, আপনার কাছে আসি। রাজনৈতিক দলের যেহেতু আপনি একজন সদস্য, সেই প্রশ্নটা আপনাকে করতেই চাই। মানে শিক্ষা খাতে যখন রাজনৈতিক দলগুলো সবসময় প্রতিশ্রুতি দেয়, সেখানে অন্তত এই 2026 সালে এসে আমরা বেশ কিছু নতুনত্ব মানে প্রত্যাশা করতেই পারি। কিন্তু সেখানে আমি যদি এবারের বিএনপির যে নির্বাচনী প্রতিশ্রুতি সেখানে তাকাই, বাজেটে শিক্ষা খাতে জিডিপির 5% অর্থ বরাদ্দ, একই মানের শিক্ষা, মাতৃভাষা শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া, গবেষণায় গুরুত্ব, নিম্ন মধ্যপর্যায়ে চাহিদাভিত্তিক শিক্ষা, উচ্চশিক্ষার ক্ষেত্রে জনভিত্তিক শিক্ষাকে প্রাধান্য দেয়, মানে খুব একটা নতুন কিছু কি ছিল এই ইশতেহারে? না, এখানে আপনি প্রথমে যে জিডিপির বিষয় বললেন 5%, আমরা তো কখনো জিডিপি 5% শিক্ষায় দিতে পারিনি। এবার যদি জিডিপি 5% হয়, আমার মনে হয় শিক্ষাক্ষেত্রে কিছুটা অগ্রগতি হবে। যেটা দিয়ে আপনি আরম্ভ করেছিলেন, যে আপনি বলেছেন শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার সাথে আমি একমত। কিন্তু আমি তার চেয়ে আরেক ধাপ বাড়িয়ে বলতে চাই যে আমরা বই পুস্তকে পড়েছি এবং আগে পড়াতাম ছাত্রদেরকে শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, শিক্ষক হলো শিক্ষার মেরুদণ্ড। কিন্তু আমাদের দেশের শিক্ষকদেরকে তো মূল্যায়ন করা হয় না। হতে পারে সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, হতে পারেন তিনি কলেজের শিক্ষক, হতে পারেন তিনি স্কুলের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, কাউকে কোনো জায়গায় মূল্যায়ন করা হয় না। তাহলে তো এই প্রশ্নটা আসলে আপনাকে আরো বেশি করে করা উচিত, যে আপনি নিজে একজন শিক্ষক, সেই সাথে আপনি একজন সংসদ সদস্য, তার মানে ঠিক নীতি নির্ধারণী পর্যায়ে আমরা একজন শিক্ষককে পেয়েছি। শিক্ষকদের মূল্যায়নটা আসলে এবার আমরা হতে দেখবো কি? না, শিক্ষকদের মূল্যায়নটা আপনার হবে বলে আমি ততটা মনে করি না। কারণ শিক্ষকদের মূল্যায়ন করতে হলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছা আছে, আমরা হয়তো সেই ওনার সদিচ্ছার দিকে তাকিয়ে আছি। কিন্তু বাস্তবে হয় কি, আপনার শিক্ষাটা এই বিষয়ে যারা আপনার সমস্যা চিহ্নিত করবে, স্যার যেটা বললেন যে সমস্যা যদি চিহ্নিত করে, এটা সমাধান যারা করবেন, এটা সমাধান করতে হলে তো শিক্ষকেরই দরকার। ক্লাসরুমে ছাত্রদেরকে পাঠ দেবে কে? শিক্ষক। এখন এগুলি করতে হলে আপনি দেখেন 1991 সন থেকে যদি আমরা আসি, বা এরশাদ সাহেবের সময় থেকে যদি আমরা আসি, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাউকে কি কোনো দায়িত্ব দিয়েছে শিক্ষায় ব্যবস্থা নেওয়ার জন্য? যে শিক্ষার কোনো দায়িত্ব তাদের? হ্যাঁ, একবার দিয়েছিল তাদেরকে, বা দুইবার দিয়েছিল। ওই যে আপনার কুদরতি খোদা কমিশন, এরপরে হলো আপনার বিভিন্ন কমিশন হয়েছে, সেখানে শিক্ষকদেরকে, কিন্তু কোনো কমিশন কিন্তু বাস্তবের আলোর মুখ দেখেনি। এখন আমরা যে বলবো যে আমরা কতটা পারবো আমরা জানি না, কারণ শিক্ষায় যারা আপনার যাদের কোনো আপনার আমি বলবো যাদের কম, আপনার মানে অভিজ্ঞতা কম শিক্ষায়, হতে পারে একজন ব্যবসায়ী, হতে পারে সে অন্য পেশার, কিন্তু ওনাকে দিয়ে যদি আপনি শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে চান, আমাদের তো গোড়ায় গলত, আমাদের গোড়ায় গলত। আমি শিক্ষা ব্যবস্থার জন্য একজন শিক্ষামন্ত্রীকে আমি কেন সিলেক্ট করতে পারতেছি না? একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে আমি কেন সিলেক্ট করতে পারছি না যে শিক্ষায় যারা কাজ করছেন তাদেরকে, সুশীল সমাজের কাউকে? কিন্তু আমরা বারবার যাদেরকে টেনে নিয়ে আসছি, শিক্ষার দায়িত্বে যাদেরকে দিচ্ছি, তারা তো শিক্ষার ব্যাপারে এক্সপার্ট না। সেজন্যই তারা কোনো রকমে ধামাচাপা দিয়ে শিক্ষা ব্যবস্থা। তাহলে যখন যে আপনি যে কমিশনের কথা বলেন, এই কমিশনগুলো যখন করা হয় তখন সেখানে তো আমরা শিক্ষকদেরকে দেখতে পাই, সেই কমিশনগুলোর কাজগুলো মুখ থুবড়ে ওনারা করে, ওনারা ঠিকই করেন। কিন্তু এই কমিশন যখন জমা হয়, কমিশন জমা হলে এটা তো সরকার, এটাকে আপনার বাকি কাজটা সরকারের, কিন্তু সেখানে ধামাচাপা পড়ে যায়, সেটা তারা বাস্তবায়ন করে না। অতীতে সবগুলিতে আমি দেখেছি। সেলিম ভাই, আপনি একটি কথা বললেন যে মানে শিক্ষায় এবার বিএনপি যে বাজেটের কথা বলেছে, যে শিক্ষা খাতে জিডিপির 5% বাজেট অর্থ বরাদ্দ করা হবে। শিক্ষায় আমরা
ধরে নিলাম যে এই বাজেটটা এই 5% আগেও যেটুকু বরাদ্দ দেওয়া হয়েছে সেটাও তো আসলে প্রত্যাশিত ফলের বাইরে আমরা পিছিয়ে আছি, সেই না, এই পরিমাণ যে ফল আপনার বাজেটটা দেওয়া হয় যেটা, এটা একটা শুভঙ্করের ফাঁকি। বাজেট দেওয়া হয়, এই বাজেটের দেখবেন সিংহভাগটা থাকে আপনার, দেখানো হয় যে শিক্ষার বাজেট, এই সিংহভাগ থাকে প্রশিক্ষণে। এই প্রশিক্ষণগুলি যে নিয়ন্ত্রণ করে যারা, তারা আমলারা এখানে সবচেয়ে বেশি আপনি যখন অফিসে যাবেন, সচিবালয়ে যান, আমলাদের পাবেন না। সে ক্লাস নিতে গেছে ব্যায়ামে, এবং ওইখানে ক্লাসে সে একটা রেমুনারেশন পায়, একটা খাম তাকে ধরিয়ে দেওয়া হয়, তার নজরটা হলো ওই খামের দিকে, এবং সেই জন্য সে কিন্তু শিক্ষার কাজটা না করে সেখানে যায়। এরপরে এই প্রশিক্ষণ যারা দেয়, দেখেন মন্ত্রণালয় থেকে প্রশিক্ষণের জন্য লোকজন পাঠানো হয়, সেগুলি শিক্ষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা না করে সেগুলি করা হয় আমলাদের জন্য। সিনিয়র সহকারী সচিবরা পাঠায়, উপসচিবরা পাঠায়, জয়েন্ট সেক্রেটারিরা পাঠায়, অথবা এর চেয়ে সিনিয়র কাউকে পাঠায়। যখন তারা আপনার প্রশিক্ষণ নিয়ে আসে, প্রশিক্ষণটা তো তারা নিয়ে আসলো শিক্ষার উপরে, কিন্তু সেই দেশ থেকে প্রশিক্ষণ নিয়ে আসার পরে তারে ফরেস্ট মিনিস্ট্রিতে ট্রান্সফার করে দেওয়া হলো। এখন উনি যে ট্রেনিংটা নিয়ে আসলো, এখন এটা বাঘেরে শিখাইতে হবে, ভাল্লুকরে শিখাইতে হবে, ছাত্রদের তো আর শেখানোর সুযোগ নাই তার, যেহেতু সে ফরেস্ট মিনিস্ট্রিতে বদলি হয়ে আসছে। এই যে আমাদের দেশের এই সমস্যাগুলো, এই সমস্যাগুলি নিয়ে কেউ কথা বলতে চায় না, আমরাও কথা বলি। সিস্টেমটাতে আসলে একটা বড় পুরো পরিবর্তন সিস্টেমটাই একটা দরকার। হযবরল অবস্থা, এবং আপনার শিক্ষার যে বেহাল অবস্থা, এত বেহাল অবস্থা যে এটাকে আপনি আবার পরিপূর্ণ অবস্থায় রূপ দিতে চান, তাহলে এখানে শিক্ষকদের উপরে দায়িত্ব না দিলে এটা আর কোনো সময় কিন্তু সেই শিক্ষকদের অবস্থাও তো খুবই খারাপ। যদি আমি ইউনেস্কোর যে প্রকাশিত পরিসংখ্যানের তথ্যের দিকে তাকাই, তারাও বলছে যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ন্যূনতম দক্ষতা সম্পন্ন শিক্ষকের হারে বাংলাদেশের অবস্থান সবার পেছনে। মানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও তার মানে আসলে বাংলাদেশের কি দশা। এটা তো আমি আপনার সাথে সম্পূর্ণ একমত না, একমত এই জন্য মানে আমার বক্তব্য নয়, এটি ইউনেস্কো প্রকাশিত ইউনেস্কোর এই বক্তব্যের সাথে আমি একমত না। কিছু শিক্ষকের ব্যাপারে আমারও প্রশ্ন আছে, যেমন বিগত সময়ে যারা আপনার টাকার বিনিময়ে শিক্ষক হয়েছেন তাদের বিষয়টি একরকম, আবার বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা আপনার দলবাজি করে শিক্ষক হয়েছেন তাদের বিষয়ে আমি প্রশ্ন রাখতে চাই যে তারা তো আপনার মেধার মাধ্যমে আসেনি। আমরা চাই মেধার মাধ্যমে যে শিক্ষক অনেক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার অনেক শিক্ষক আছে যারা অত্যন্ত মেধাবী, কিন্তু তাদেরকে যদি আপনি দায়িত্ব দেন, তারা আমি মনে করি যে ইউনেস্কোর যে রেজাল্ট এটা পাল্টে যাবে। কিন্তু যেই জায়গাটিতে আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বললেন যে শিক্ষা খাতে যখন আসলে আমাদের শিক্ষকদেরকে সবচেয়ে বেশি এগিয়ে রাখার প্রয়োজন ছিল, সেই সময় আমরা আমলাদের দৌরাত্ম্য দেখতে পাচ্ছি শিক্ষা খাতেও। সেটি আসলে আমাদেরকে আরেকটু পেছনে নিয়ে যায় কিনা, সামনে এগোনোর পথটা তাহলে কি? এই জায়গায় আলোচনায় ফিরবো। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজখাম থেকে একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। ডক্টর মঞ্জুর আহমদ, যে জায়গাটিতে ছিলাম যে শিক্ষকরা তো আসলে এই শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় পরিবর্তনটা তাদের হাত দিয়ে আসবে, সেই জায়গাটিতেও আসলে শিক্ষকের হারে বাংলাদেশের অবস্থান সবার পেছনে। আবার শিক্ষক নিয়োগে যে দলীয়করণের কথা আমাদেরকে বললেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সেটি বাংলাদেশের একটা খুবই চিরচেনা রূপ, এবং সেখান থেকে আসলে কোনোভাবেই কোনো সরকারই এই রূপটাকে ভাঙতে পারছে না। আমলাদের দৌরাত্ম্য পর্যন্ত এসে ঠেকেছে শিক্ষা খাতে। বেরিয়ে আসার উপায়টা কি? শিক্ষকদের ভূমিকা তো সবচেয়ে বড়। যদি শিক্ষার মানের উন্নয়নের কথা বলি, তো সেখানে সমস্যার কথা যা বলা হয়েছে আসছে, সেটা একটা হলো সংখ্যাগত, যথেষ্ট সংখ্যক শিক্ষক আমাদের নাই। আমরা যদি সঠিক অনুপাত একটা রাখতে চাই, তাহলে প্রাথমিকে অন্তত দ্বিগুণ শিক্ষক দরকার, মাধ্যমিকে অন্তত 1.5 গুণ শিক্ষক দরকার, কারণ মাধ্যমিকে তো বিষয়ভিত্তিক দরকার প্রতি শ্রেণীর জন্যে। তো সেটা একটা। তারপরে যারা আসছেন শিক্ষকতায়, তারা তো এটা পছন্দের পেশা নয়, সেটা যারা অন্য কোথাও যেতে পারেন না তারা আসছেন শিক্ষকতায়, ব্যতিক্রম আছে নিশ্চয়ই, কিন্তু এটা। তারপরে আমরা তাদের সম্মানী যেটা দেওয়ার বেতন ইত্যাদি, সেদিক থেকে দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা সবচেয়ে পিছিয়ে আছি। এখানে কিছুটা উন্নতি হয়েছে গত কয়েক বছরে, কিন্তু তবুও আমরা অনেক পেছনে। তারপরে প্রশিক্ষণের ব্যাপারে আমরা পেছনে, অনুপাতের ব্যাপারে আমরা পেছনে। তো এইগুলো তো মানে আমরা যদি উন্নয়ন করতে চাই, তো এইগুলো নিয়ে ব্যবস্থা নিতে হবে, এবং এটার জন্যে আশু কিছু করণীয় আছে, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। যেসব কথাবার্তা বলা হচ্ছে পর্যালোচনায়, শিক্ষাবিদরা বলছেন যে শিক্ষকতা যে একটা পেশা, এই পেশাটাকে, শিক্ষকতার মধ্যে আবার শিক্ষা তো নানান খাত আছে। বিদ্যালয় শিক্ষার জন্য একরকম, তারপরে উচ্চশিক্ষার জন্য আরেক রকম। তো আমরা যদি সাধারণ বিদ্যালয় শিক্ষার কথাই ধরি, তাহলেও
এদের এই শিক্ষকতার পেশাটাকে অন্যান্য সরকারি জনপ্রশাসনের ওই সব চাকরির সঙ্গে না মিলিয়ে আলাদাভাবে দেখা দরকার এবং আলাদাভাবে তাদের মর্যাদা দেওয়া দরকার, আলাদাভাবে তাদের মূল্যায়ন করা দরকার এবং সেটার জন্য সময় লাগবে। সেজন্য এই দীর্ঘমেয়াদী সময়টা আসলে আমরা 50 বছরেরও বেশি সময় ধরে এই শিক্ষা খাতকে দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা কমিশন হচ্ছে, সময় কাজ দেওয়া হচ্ছে, করিনি তো। সরকার প্রধানরা নানান রকম কথা বলছেন, কাজটা নানান আসলে কেন কথা হয় না? বলছি কিন্তু কোনো পরিকল্পনা নিয়ে এগোয় নাই। তো সেই পরিকল্পনাটা নিতে হবে। এখনই কিছু করার আছে, আর একটু দীর্ঘমেয়াদী আমরা কি দেখতে চাই 10 বছর পরে, সেই কি দেখতে চাই সেই লক্ষ্য স্থির করে আমাদের কাজ করতে হবে। জি, কিন্তু এখানে ডক্টর মঞ্জুর আহমেদ, আমি যদি একটু যুক্ত করি আপনার এই কথার সাথে, আপনি বলছেন যে মানে আমরা নানান সময় লক্ষ্য স্থির করছি বা 10 বছর মেয়াদী পরিকল্পনাও করছি, যেই সরকার যে পরিকল্পনা করে যাচ্ছে পরবর্তী সরকার সবার আগের সরকারের সেরকম পরিকল্পনাটাকে আস্থা করে নিক্ষেপ করছে। আসলে এইভাবে হতে থাকলে কি আসলে আদৌ না, সম্ভব? আসলে তো আমি বলবো যে আপনার সঙ্গে একটু দ্বিমত করছি। আসলে আমরা শিক্ষা নিয়ে সামগ্রিক পরিকল্পনা করি নাই। আমরা ওই 2010 সালের যে শিক্ষা নীতি হয়েছিল সেই নীতি অনুসারে, নীতির মধ্যে বড় বড় লক্ষ্য ইত্যাদি থাকে, কৌশল থাকে, কিন্তু সেটা বাস্তবায়ন করতে হলে একটা পরিকল্পনা করতে হবে, কর্ম পরিকল্পনা করে অগ্রাধিকার দিয়ে কোন সময় কতটা ফেজিং, কে কতটা করবে, কি করবে, সেগুলো ঠিক করতে হবে। সেটা কখনো করি নাই এবং সেই 15 বছর হয়ে গেছে সেই 2010 সালে, এখন পর্যন্ত সেটা করি নাই। তো এখন আমরা নানান রকম উদ্যোগের কথা বলছি, কিন্তু এখনও সামগ্রিক পরিকল্পনাটা আমরা দেখতে পাচ্ছি না। আমার মনে হয় সেটাই দরকার। এবং তার মধ্যে শিক্ষকের একটা বড় ভূমিকা, অবকাঠামো, তারপরে ব্যবস্থাপনা, বিদ্যালয় পর্যায়ে ব্যবস্থাপনা এবং সামগ্রিক ব্যবস্থাপনা, তারপরে জবাবদিহির কি করা যায়, তারপরে শিক্ষার্থী মূল্যায়ন নিয়ে নানান কথা, ধারাবাহিক মূল্যায়ন এবং প্রান্তিক পুরো মূল্যায়ন, ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে হবে, মানে ঢেলে সাজানো। একেবারে নিম্ন স্তর থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত পুরো ব্যবস্থাকে ঢেলে সাজানোর সময় এসছে। অতঃ সেলিম ভাই, একটু আপনার কাছে আসি। খোদ শিক্ষামন্ত্রীকে আমরা বলতে শুনলাম এই মুহূর্তে শিক্ষা খাতে পাকিস্তান বাংলাদেশের চাইতেও এগিয়ে আছে এবং পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদেরকে 100% স্কলারশিপ দিয়ে তাদের দেশে নিয়ে যেতে চাইছে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধানমন্ত্রী বলেছেন তিনি উচ্চশিক্ষা নিয়ে বাংলাদেশে যথেষ্ট আশার আলো দেখতে পাচ্ছেন, সেরকম একটি বক্তব্য দিয়েছেন। মানে কোনটি আসলে সত্যি হতে যাচ্ছে? না, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটাই সত্যি হবে আশা করি আমরা। আর মাননীয় শিক্ষামন্ত্রী যেটা বলেছেন পাকিস্তানের বিষয়টি, এই ব্যাপারে আমি এতটা মানে আমার জানা নেই। পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমি এতটা জানা আমার নেই, সেটা আমি বলতে পারবো না যে উনি কেন বলেছেন, পাকিস্তানকে কেন উনি বেছে নিয়েছেন এটা আমি বলতে পারবো না। আমি আপনার সাথে আরেকটু অ্যাড করতে চাই, আমাদের যে বিষয়টি স্যার বললেন যে আমরারা শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন, এটা কিন্তু একবারে বাস্তব সত্য। এবং আপনার এই যে পরীক্ষাগুলি হচ্ছে এবং পরীক্ষাগুলি আমাদের যে এসএসসি, এইচএসসি, এই সমস্ত পরীক্ষাগুলিতে জিপিএ 5-এর যে বিষয়টা, এটাতে কিন্তু আমলারা জড়িত। জিপিএ 5 দেখা যাচ্ছে যে একটা ছাত্রের, এবং এখানে দেখেন জিপিএ 5টা যখন চালু করা হয়, এই 5-এর মধ্যে যারা ওই সময়কার যারা মন্ত্রী ছিলেন তারা আসলে প্রকৃতপক্ষে শিক্ষক ছিলেন না। এবং তাদের যখন আপনার আওয়ামী লীগ আমলে যখন নাকি নুরুল ইসলাম নাহিদ সাহেব মন্ত্রী ছিলেন, এরকমও আছে যে আমি তো ওই সময় শিক্ষকতা করেছি, যাদেরকে খাতা দেওয়া হতো তাদেরকে বলা হতো যে আপনি ছাত্রের খাতায়, পরীক্ষা কন্ট্রোলার খাতা দেওয়ার সময় বলতো ছাত্রের খাতায় যাই লেখা থাকুক না কেন আপনি ছাত্রকে নাম্বার দেবেন, নাম্বার কি আপনার পৈতৃক সম্পত্তি নাকি, এরকম কথা বলতো এক্সামিনারদের ডাইকে নিয়ে, আপনি নাম্বার দেন না কেন। এবং তারা নাম্বার দেওয়ার পরও ইলেকশনের মতো আপনার এক একটা জেলায় কত পার্সেন্ট দিতে হবে সেটাও তারা করে দিত। এখন এই পার্সেন্টেজ দিতে গিয়ে যে আপনি 95% পাস করাইতে হবে সিলেটে, তো এই সিলেট আমি বেছে নিলাম, উদাহরণ দিলাম, তো 95% পাস করে নাই, তখন পাস করতে গিয়ে যেই ছাত্রটা আপনার এই বলছেন যে গরু এক প্রকার উদ্ভিদ, হ্যাঁ, তা আপনি তো ছেলে যে গরুরে উদ্ভিদ বানাইলো, তা তারও তো নাম্বার দিতে হইতেছে। এই শিক্ষা ব্যবস্থার কারণে আজকে শিক্ষারই হযবরল অবস্থা। তাহলে আসলে উচ্চ শিক্ষার অবস্থাটা ঠিক কোথায় এখান থেকে গিয়ে আসছে। আপনার যখন নাকি এই ছেলেটা যখন এসএসসি পাস করলো, আপনার জিপিএ 5 পেলো, গার্জিয়ানও খুব সন্তুষ্ট, কিন্তু আসলে কিছুই জানে না। আমরা এমনও করেছি যে তুমি এ থেকে জেড পর্যন্ত লিখে দেখাও, তুমি যে জিপিএ 5 পেয়েছো এ থেকে জেড পর্যন্ত লিখে দেখাও। ও স্যার আমাকে নিয়ে স্যার হাসি তামসা করছেন, হ্যাঁ স্যার আমি তো আসলে লিখছি খাতা, এই জন্য। আসলে বাস্তব হলো সে মানে তার গোড়াই গলত, মানে কিছুই জানে না। সে পেয়েছে ইন্টারমিডিয়েটে এসে একইভাবে সে জিপিএ 5 পেয়েছে। আপনি জানেন যে জিপিএ 5 পরীক্ষা না দিয়েও পেয়েছে,
সে তো খাতা জমা দিছে কিন্তু পরীক্ষা না দিয়েও জিপিএ 5 মানে এটা কি আসলেই সম্ভব? আসলেই বাংলাদেশে সম্ভব হয়েছে বাংলাদেশে। এবং আপনি আরও আশ্চর্য হবেন, পরীক্ষার দায়িত্বে যিনি পরীক্ষা নিয়ন্ত্রক, ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক, এবং তার নামও আমি বলে দিচ্ছি, আদিত্য, সেই ব্যক্তি জিপিএ 5 বিক্রি করেছিল এবং এই জিপিএ 5 বিক্রি করার কারণে আওয়ামী লীগ পিরিয়ডেই তাকে দোষী সাব্যস্ত করে পরে পরবর্তীতে তার শাস্তিতে হয়েছিল এই যে তাকে আপনার ফরিদপুর রাজেন্দ্র কলেজে তাকে প্রফেসর হিসাবে ট্রান্সফার করে দেওয়া হলো। কিন্তু তার কি এই যদি শাস্তি হয়, তাহলে এই শাস্তিতে আপনার এটা কি জিপিএ 5 যে ব্যক্তি বিক্রি করতে পারে, এটা কি তার জন্য শাস্তি হয়? মানে এটা তো খুবই ভয়াবহ একটা তথ্য, অন্তত শিক্ষা খাতের জন্য। আমার যে কাছে অনেক result তথ্য আছে, সময় তো পর্যন্ত নাই। বিক্রি হয়। আপনি মানে ইয়ার শিক্ষার ব্যাপারে আমার কাছে যে ইনফরমেশন আছে, 42 বছর যাবত আমি শিক্ষক সংগঠন করি, কিন্তু এই কথা তো বলতে পারছি না। আর আমাদের কথা তো আপনি কাজে লাগেন না। এখন সংসদও যদি বলি, এখন সংসদে আমি বলবো এগুলো, কারণ আমরা সংসদে গিয়েছি জনগণের পক্ষে কথা বলার জন্য। সেটাই আমরা জানতে চাই, এই নীতি নির্ধারণী জায়গাগুলো থেকে এবার অন্তত আমরা পরিবর্তনটাকে বাস্তবায়ন হতে দেখবো কিনা। তো ডক্টর এম কায়কোবাদ, প্রধানমন্ত্রী বলেছেন যে প্রাথমিক থেকে শুরু করে উচ্চতর পর্যন্ত শিক্ষাক্রম ঢেলে সাজাবেন তিনি, এবং সেই প্রতিশ্রুতি তিনি ব্যক্ত করেছেন। বারবার যদি আসলে শিক্ষাক্রমটাকে ঢেলে সাজানো হয়, কিন্তু সেই শিক্ষাক্রমটা যদি আসলে যারা শিক্ষার্থী আছেন তারা সেই শিক্ষাক্রমের সাথে তাল মিলিয়ে উঠতে না পারেন, আদৌ কোনো কাজে লাগবে কি? আমরা আলোচনায় বুঝতে পারলাম যে শিক্ষা নিয়ে আমাদের নানা সমস্যা রয়েছে এবং আমাদের যথেষ্ট অসন্তুষ্টি রয়েছে। হঠাৎ করে এটা রাতারাতি কোনো পরিবর্তন হবে না। তবে আমাদের যদি লক্ষ্য থাকে, লক্ষ্যটা বায়বীয় হলে হবে না। এ পর্যন্ত আমাদের লক্ষ্যগুলো বায়বীয়। আমি একটা উদাহরণ দিই। কোরিয়াতে একটা ইনস্টিটিউট আছে যার নাম কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বলা হয় যে আধুনিক কোরিয়ার মানে জননী এটা আর কি, কেমন। তো ওদের হোম পেজে আমি দেখলাম যে তাদের মিশন একটা, তারা একজন নোবেল লরেট তৈরি করতে চায়, নোবেল বিজয়ী তৈরি করতে চায়। এইটা হলো লক্ষ্য, আমি একজন নোবেল বিজয়ী তৈরি করতে চাই। আমি পারলাম কিনা সবাই দেখতে পারবে। ভিয়েতনাম আমাদের পরে স্বাধীনতা পেয়েছে, আমেরিকা পুরা ভিয়েতনাম তামা করে ফেলছে, ওরা কিন্তু একজন ফিল্ডস মেডাল বিজয়ী হয়েছে। আমরা কল্পনাও করতে পারি না ওই পর্যন্ত কবে যাব। তো আমার মনে হয় যে সব ধরনের সীমাবদ্ধতার মধ্যেও আমাদের একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং আমরা যাতে এটা পরিমাপ করতে পারি যে আমি সেই লক্ষ্যটা অর্জন করলাম কি করলাম না, সেটা করতে পারি। শিক্ষায় যদি আমরা উৎকর্ষ অর্জন করতে চাই, বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে চাই, অবশ্যই শিক্ষার মধ্যে নানা রকম সুস্থ প্রতিযোগিতা থাকতে হবে। যদি প্রতিযোগিতা না থাকে, যদি মূল্যায়ন না থাকে, কেউ তো সেখানে উৎকর্ষ অর্জন করবে না। একটা বাচ্চা যখন জানবে যে তার অনেক সুনাম হবে, অনেক ভালো পড়ালেখা করলে, জ্ঞান অর্জন করলে, দক্ষতা অর্জন করলে তার অনেক সুনাম হবে, সে করবে। আর যদি জানে যে সে 1,70,000-এর মধ্যে একজন হবে, কেউ করবে না, এখন করছেও না। আমি যখন পড়ালেখা করতাম আমার সময় মেধা তালিকা ছিল, মেধা তালিকায় মাত্র 20 জনের নাম আসতো, 20 জনের বেশি আসতো না। কিন্তু প্রত্যেক স্কুল কলেজের ফার্স্ট বয় সেকেন্ড বয় স্বপ্ন দেখতো আমার নামটা ছাপার হরফে ছাপা হবে, হতো না। কিন্তু তারা কিন্তু অনেক দূর অগ্রসর হতো, তারা নেক টু নেক ফাইট করতো, কেমন। এখন কিন্তু এই জিনিসগুলো নাই। আমার সময় 30% ছাত্র পাশ করতো। একজন ছাত্র জানতো পড়ালেখা না করলে সে ফেলের কোটায় পড়বে, সামাজিকভাবে হেয় হবে, বন্ধুদের কাছে হেয় হবে, পরিবারের কাছে হেয় হবে। এখন হেয় হওয়ার কোনো সুযোগই নাই। একটা পরীক্ষা যদি 95% পাস করে, তাহলে কেউ কি ফেল করবে, কেউ কি পড়ালেখা করবে না। শিক্ষার্থীরা এগিয়ে যাবেন, পাশের হার বাড়বে, সেটিও তো এটা করে কোনো কাজ হবে না। এখন বিশ্বায়নের যুগে আমাদের দেশের যত বড় বড় কাজ সেগুলো কিন্তু বিদেশিরা করছে, কারণ আমাদের এই দক্ষতাটা নাই। আমাদের অবশ্যই দক্ষ হতে হবে। এর জন্য একটা কর্মপরিকল্পনা, যে কর্মপরিকল্পনার কথা বললেন, শুধুমাত্র ইয়া করিব উহা করিব, আমাদের কর্মপরিকল্পনা থাকতে হবে এবং প্রতি বছর পর যাতে আমরা সেটা দেখতে পারি, আমরা কি সেই অনুযায়ী দৃশ্যমান হতে। যে শিক্ষা ব্যবস্থা সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি, এই মুহূর্তে আসলে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো কি, এই জায়গায় আলোচনাটিতেও ফিরতে চাই। আরো একটি বিরতি নিতে হবে। জি25 রাজখান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন।
আর একবার আমন্ত্রণ জি প্রতিষ্ঠাত নিবেদিত রাজকাহন অধ্যাপক ডক্টর এম কায়কোবাদ, আমরা ঠিক যে জায়গাটিতে ছিলাম যে পুরো সিস্টেমে আসলে একটা বড় পরিবর্তন আনতে হবে এবং মানে আজকের আলোচনা থেকে শুরু করে ইউনিসেফ ইউনেস্কোর যে প্রতিবেদন সেদিকেও যদি আমরা তাকাই, মোটামুটি একটা গোড়ায় গলদের মতন অবস্থা রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। এই ব্যবস্থাটাকে আসলে আমরা বিশ্বমানের করতে পারবো কিভাবে? আমরা কিন্তু হঠাৎ করেই অনেক ভালো শিক্ষক নিয়োগ দিতে পারবো না, এ কথাটি সত্য। আমাদের ছাত্র সংখ্যা হবে প্রায় 4 কোটির মতো। এটা অনেক বড় সংখ্যা। স্বাধীনতার পর 50-55 বৎসরে আমরা কিন্তু খুব ভালো মানের পাঠ্যপুস্তক তৈরি করতে পারি নাই নানা কারণে। আমরা পাঠ্যপুস্তক তৈরি করার আগে হয়তো 2 মাস 3 মাস সময় দিই, সেই সময়টা যথেষ্ট হয় না। অনেক চিন্তা ভাবনা করে অনেক সময় নিয়ে অত্যন্ত ভালো পাঠ্যপুস্তক প্রণয়ন করা উচিত, যেটা 20-30 বছরের মধ্যে আমরা কোনো পরিবর্তন করব না। কেমন এরকম এত সুন্দর পাঠ্যপুস্তক হবে, এমনকি যে স্কুলে যথেষ্ট সংখ্যক শিক্ষক দক্ষ শিক্ষক নাও থাকে, তারা ওই ছেলেমেয়েরা এই পাঠ্যপুস্তক পড়ে অনেক কিছু বুঝে ফেলতে পারবে, এইরকম লাগবে। আবার আমরা প্রযুক্তিকেও একটু ব্যবহার করতে পারি। এত এত ছেলে মেয়ে আমরা যদি টেলিভিশনের মাধ্যমে অত্যন্ত প্রথিতযশা শিক্ষক দিয়ে নিয়মিত রুটিন করে আমরা বিভিন্ন বিষয়ের পাঠদান করাতে পারি, এবং স্কুল কলেজগুলোতে যদি আমাদের এই রকম টিভি কক্ষ থাকে যেখানে নিয়মিত সেখানে পাঠদান হবে, আমার মনে হয় আমাদের ছেলেমেয়েরা, এমনকি প্রত্যন্ত গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা অত্যন্ত দামি একজন শিক্ষকের পাঠদান থেকে উপকৃত হবে এবং একটু গর্ববোধ করবে যে, তাই না? এরকম আমাদের অবশ্যই প্রযুক্তিকে ব্যবহার করতে হবে এবং ভালো মানের পাঠ্যপুস্তক প্রণয়ন করতে হবে। আমাদের শিক্ষা মূল্যায়নটা আকর্ষণীয় করতে হবে। এরকম 1,70,000 জিপিএ পাস দিলে হবে না। কেমন জি ডক্টর মঞ্জুর আহমদ, মানে শুধু আসলে রেজাল্ট ভালো করতে হবে এই যে এক ধরনের প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা বেরিয়ে এসে আসলে শিক্ষার মান উন্নয়নটা করার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন কিনা এই সময়টাতে আপনি কি মনে করেন? নিশ্চয়ই রেজাল্ট ভালো মানে কি জিপিএ একটা নাম্বার পাওয়া, তো সেটা জিপিএ 5 পেয়েও ইউনিভার্সিটি পরীক্ষায় পাশ করতে পারছে না, তাহলে সেটার অর্থটা কি? সেটার কোনো বিশ্বাসযোগ্যতা নাই, সেটা দিয়ে আমরা দক্ষতাও যাচাই করতে পারছি না। সুতরাং আমাদের মান বলতে কি বোঝায় সেটা সংজ্ঞায়িত করতে হবে, যে কিছু মৌলিক দক্ষতা অর্জন করবে এবং সেটার জন্যে কি করা দরকার। সেটা তো পরীক্ষাটা তো পরের কথা, আগে তো পড়াতে হবে ঠিকমতো, শ্রেণীকক্ষে বিদ্যালয়ে কাজগুলো ঠিকমতো হবে। তো সেই জন্যে আমার মনে হয়, যেটা আমি আগেও বলছিলাম, এবং যে সামগ্রিকভাবে একটা চিন্তা করা দরকার, আমরা কি পরিবর্তন চাই এবং সেই লক্ষ্যগুলো অর্জন করার জন্য কি ধরনের পরিকল্পনা করে এগোতে হবে। এখানে আমরা সদিচ্ছা আছে সরকারের, কিন্তু মনে হচ্ছে যেন কতগুলো গতানুগতিক চিন্তা দেখতে পাচ্ছি। যেমন বলা হচ্ছে শিক্ষাক্রমটা নতুন করে সাজাতে হবে, তো এটা ওই 2020-21 সালে নতুন করে শিক্ষাক্রম সাজানোর চেষ্টা করা হলো, তারপরে দেখা গেল যে একটা বিরাট সমস্যায় পড়ে গেছি আমরা, সেগুলো বাতিল করে দেওয়া হলো। তারপরে 2012 সালে শিক্ষাক্রমে গেলাম, তো সেটাও তো আমরা শ্রেণীকক্ষে বাস্তবায়ন করতে পারছি না, শিক্ষকরা সেটার জন্য প্রস্তুত না, শ্রেণীকক্ষে সেই পরিবেশটা নাই, সেখানে ব্যবস্থাপনাটা ঠিক নাই, অবকাঠামো নাই। তো সেইগুলো আমাদের দেখতে হবে। তা গতানুগতিক চিন্তার কথা আরেকটা কথা বলি, যেমন এখন কর্মমুখী শিক্ষা দিতে হবে, তার মানে কি? নিশ্চয়ই দিতে হবে সেটা, কিন্তু সেটার অর্থ কি যে প্রতিটা প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ে কিছু ভোকেশনাল কোর্স লাগিয়ে দিলাম আমরা? সেটা তো আমরা আগে দেখেছি, সেটা কাজ হয় না, এবং পৃথিবীর অন্যান্য দেশের অভিজ্ঞতায়ও জানি আমরা সেটা হয় না। এখন বর্তমান যুগে কর্মমুখী শিক্ষার জন্যে সবচেয়ে বড় প্রস্তুতি হলো মৌলিক দক্ষতা, লিখতে পারবে, পড়তে পারবে, গণিত জানবে, কিছু ডিজিটাল টেকনোলজি কিছু জানবে, বিজ্ঞান কিছু জানবে। সেটা হলে তার ওই বিদ্যালয়ের যে কর্মমুখী শিক্ষার জন্য যে প্রস্তুতি,
সেই প্রস্তুতিটা সেখানে করতে হবে। তারপরে বিশেষায়িত বিদ্যালয়, পলিটেকনিক, ভোকেশনাল ট্রেনিং সেন্টার, নানান রকম অ্যাপ্রেন্টিসশিপ ইত্যাদি, সেখানে গিয়ে কর্মমুখী শিক্ষাতে তারা যাবে। অর্থাৎ শিক্ষাটাকে আসলে দক্ষতার জায়গায় নিয়ে যেতে হবে, মানে তিনি একজন শিক্ষার্থী যে শিক্ষাটা গ্রহণ করছেন সেটাকে তিনি দক্ষ হিসেবে ভাবে আবার কাজে লাগাতে পারবেন অন্তত নিজের জীবনে, সেই জায়গাটা আমাদের তৈরি করতে আমরা পারছি সেখানে কিনা। করতে হবে। তারপরে প্রযুক্তির ক্ষেত্রে এই আবার মনে হয় একটা মানে জনপ্রিয় একটা পদক্ষেপ হলো, সব টিচারকে আমরা প্রত্যেকে একটা করে ট্যাব দিয়ে দেব। আমরা এই ধরনের প্রযুক্তির কিছু এই মাল্টিমিডিয়া ক্লাসরুম বা এইসব আমরা দেখেছি, এগুলো তো ওই এই ধরনের পদক্ষেপ কাজ করে না। এটাকে সামগ্রিকভাবে পড়ালেখা শ্রেণীকক্ষে সেটার সঙ্গে এটা কিভাবে কাজে লাগানো যাবে এবং সেটার জন্য অন্যান্য মেটেরিয়াল তৈরি করতে হবে, হার্ডওয়্যার করতে হবে, শিক্ষকদের তৈরি করতে হবে, সমন্বয় করে আসলে পুরো এই কর্মযোগ্যতাকে এগিয়ে নিয়ে যেতে হবে নিশ্চয়ই। অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, এই যে গতানুগতিক চিন্তা আমরা বারবার করছি, যেটি বারবার স্যারা বলছেন, সেই গতানুগতিক চিন্তার বাইরে বেরিয়ে এসে এই বিএনপি সরকার নতুন করে আসলে শিক্ষা খাত নিয়ে কিছু ভাবছে কিনা? জি, আপনি প্রথমে আমাকে প্রশ্নই করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্য দিয়ে আরম্ভ করেছিলেন যে আমাদের যে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের, সেখানে আমাদের যে শিক্ষা নিয়ে আমরা যে কথাগুলি বলেছি সেগুলি দিয়ে আরম্ভ করেছিলেন। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেদিনও বলেছেন যে ওয়ান টিচার ওয়ান ল্যাব, যেটা একটু আগে স্যারও বললেন যে এই শিক্ষকদেরকে এখানে এক্সপার্ট করতে হবে। এবং আপনার আরেকটা বিষয় আমি এখানে তুলে আনছি প্রসঙ্গক্রমে, সেটা হলো যে আমরা যখন পড়তাম তখন আমরা কিন্তু এরকম প্রতি বছর বই মুদ্রণ হইতো না, এখন কিন্তু প্রতি বছর বই মুদ্রণ হইতো। এখানে কিন্তু আমি আবারও আসবো যে আমলাতান্ত্রিক জটিলতা থেকে আমরা ছুটতে পারছি না। তারা যদি প্রতি বছর বই মুদ্রণ হয় তাহলে এখানে মনে করেন 5 কোটি বই, যদি আমি একটা উদাহরণ দেখালাম আর কি, যে 5 কোটি বই যদি মুদ্রণ হয়, এখানে তাদের কোনো উদ্দেশ্য থাকতে পারে এবং উদ্দেশ্যের জন্য প্রতি বছর বইগুলি মুদ্রণ করে। আর আমরা যখন পড়তাম, আমার বইটা আমি ক্লাস 4-এর বই, আমার বোনের বই 5-এর বই দিয়ে পড়ছি। 6-এ যখন আমার বোন আবার পাস করলো, আমি 5 থেকে আবার 6-এ যখন উঠছি আমার বোনের বই দিয়ে পড়ছি। সুতরাং ওই সময় কিন্তু বই এত পরিবর্তন হইতো না, যেটা আমাদের এই স্যারও বললেন যে একটা এরকম আমরা কারিকুলামটা করা উচিত যেটা অন্তত 12 বছর এই কারিকুলামটায় আমরা থাকতে পারি। তাহলে এই যে বারবার কিনিপিগের মতো আমাদের মানে এই গবেষণা করছি আমরা, কিন্তু আসলে শিক্ষার্থী এবং শিক্ষক উভয় ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিকে হলো গার্জিয়ান ক্ষতিগ্রস্ত হচ্ছে। গার্জিয়ানের, আপনি জানেন একটা টেস্ট পেপার আমি 6-এর বই কিনছি 1 টাকা 25 পয়সা দিয়া, আর এখন একটা টেস্ট পেপার কিনে 5,000 টাকা দিয়া, 4,000 টাকা দিয়া গাইড বই। তো এই গাইড বই থেকেও আমাদেরকে বেরিয়ে আসতে হবে। গাইড বই কেন কিনতে হবে? কারণ ক্লাসরুমে যদি শিক্ষক পড়ায় তাহলে তো গাইড বইয়ের কোনো প্রয়োজন পড়ে না। এখানে আপনার শিক্ষকদেরও আপনার পর্যাপ্ত ট্রেনিংয়ের দরকার, কারণ ক্লাসরুম থাকলেই তো, বিল্ডিং থাকলেই তো আর শিক্ষা ব্যবস্থা আপনি পরিবর্তন আনতে পারবেন না। এখানে যদি এটাকে মূল্যায়ন করতে হয় এবং আপনি ভালো করতে চান তাহলে শিক্ষকদের পর্যাপ্ত পরিমাণ ট্রেনিংয়ের দরকার। এবং বিশ্বমানের শিক্ষায় যেতে হলে আপনার শিক্ষকদের পর্যাপ্ত রিসার্চ করতে হবে এবং গবেষণায় তাদের যে আকৃষ্ট করতে হবে। গবেষণার প্রত্যাশা মাননীয় প্রধানমন্ত্রীও করেছেন, আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, অধ্যাপক ডক্টর এম কায়কোবাদ এবং ডক্টর মঞ্জুর আহমদ, অসংখ্য ধন্যবাদ আজকে রাজকাহনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।